নমস্কার, আমি নবনীতা দে সরকার। সবাইকে স্বাগত আমার চ্যানেল লার্ন সিঙ্গিং এ। আজকের ক্লাসে আমি আলোচনা করব কিছু সাংগীতিক পরিভাষা। সঙ্গীত শিখতে গেলে কিছু কিছু পরিভাষা জেনে রাখা কিন্তু অবশ্যই দরকার। তো আজকের ক্লাসে যার জন্য নিয়ে বসেছি কিছু পরিভাষা, যেগুলোর আইডিয়া আমার মনে হয় প্রত্যেকের থাকা দরকার। তো সেরকমই কিছু বিশেষ বিশেষ পরিভাষা, বিশেষ বিশেষ পয়েন্টে আমি নোটস তোমাদের বলে দেবো। তার সাথে অনস্ক্রিন দেখিয়েও দেবো পরিভাষাটির ডেফিনেশন। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তার সাথে বলে রাখি, আমার অনলাইন এবং অফলাইন ব্যাচের সাথে যুক্ত হওয়ার জন্য যারা কোয়ারি করছো, স্ক্রিনে এই নাম্বারে তোমরা ফোন করে যোগাযোগ করে নিজেদের ক্লাস সম্বন্ধে জেনে নিতে পারো। বলবো রাগ ও ঠাটের পার্থক্য। দেখো, ঠাট কিন্তু যে কোনো রাগের স্কেলিটন। কোনো রাগ গাইতে গেলে তার যে কাঠামোটি হয় সেইটিকে বলা হয় ঠাট। তো এটা খুব সিম্পল একটা জিনিস যে ঠাটের মনোরঞ্জকতা নট নেসেসারি, ঠাটের মনোরঞ্জকতা নাও থাকতে পারে। ওয়্যারএস আমি কোনো রাগ গাইলে সেই রাগের কিন্তু অবশ্যই মনোরঞ্জকতা একটা বিশেষ বৈশিষ্ট্য। রাগটিকে বিভিন্নভাবে, বিভিন্ন চলন দিয়ে, বিভিন্ন হারকাতে দিয়ে তাকে মনোরঞ্জক করে তুলতে হয়। এবার ধরো, রাগের আর কি বৈশিষ্ট্য হতে পারে? একটি পার্টিকুলার রাগে আরোহ, আবারাহ, পাকার এগুলো সমস্ত থাকবে, কিন্তু ঠাটের কিন্তু এরকম কোনো কিছু নেই। কোনো রাগ 5টি স্বরের কম বা 7টি স্বরের বেশি দিয়ে রচিত হবে না। কোনো রাগ রচনা করতে গেলে 5টি স্বরের কম নিলেও হবে না, 7টি স্বরের বেশি নিয়েও সম্ভব নয়। কাজেই এটা কিন্তু রাগ সৃষ্টির একটি ক্রাইটেরিয়া বলতে পারো। কিন্তু ঠাটের কিন্তু ওরকম কিছু রুল নেই। যে কোনো রাগে বাদী, সমবাদী, পাকার এগুলো থাকবে। ঠাটের কিন্তু এরকম কিছু নেই। প্রত্যেকটি রাগের গাইবার একটি বিশেষ সময় আছে। ঠাটের কিন্তু ওরকম কিছু নেই যে ঠাট গাইতে গেলে পার্টিকুলার কোনো সময় মেনটেন করে গাইতে হবে, সেরকম নয়। কিন্তু রাগের সেটি রয়েছে। যেমন ধরো, আমরা সবাই যেটা সর্বজন বিদিত ভৈরব সকালবেলার রাগ। তো এরকম আর কি কিছু কিছু ভীমপলশ্রী সন্ধ্যের রাগ, বিকেলের রাগ। তো এগুলো কিছু কিছু রাগের বৈশিষ্ট্য, রাগের কিছু কিছু সময় নির্ধারণ করা আছে, কিন্তু ঠাটের কিন্তু সেটি নেই। তো এগুলো ইন নাটশেল আমি তোমাদের বললাম রাগ এবং ঠাটের পার্থক্য। এবার যে পরিভাষাটা বলবো তাকে বলা হয় জনক ঠাট। জনক ঠাট, জনক কথাটির অর্থ হচ্ছে যিনি জন্ম দেন, পিতা। তো সেই জনক মানে যে ঠাট থেকে রাগের উৎপত্তি হয় সেই ঠাটগুলিকে বলা হয় জনক ঠাট। এবার তোমরা বলতে পারো যে সব ঠাটই তো রাগের উৎপত্তি করে, ঠাট মানেই তো সেখান থেকে রাগের উৎপত্তি হবে। না, সব ঠাট কিন্তু রাগের জন্ম দিতে পারে না। যে কটি রাগ, যে কটি ঠাট রাগের জন্ম দিতে পারে সাংগীতিক ভাষায় তাদেরকেই জনক ঠাট বলা হয়। যেমন উত্তর পূর্ব ভারতে 10টি ঠাটকে জনক ঠাট বলা হয়। যে পরিভাষাটি বলবো সেটি হচ্ছে আশ্রয় রাগ। আশ্রয় কথাটির অর্থ হচ্ছে যেখানে রাখা হয়, যেখানে থাকা হয়। তো এমন কোনো রাগ যেই রাগের মানে এই রাগ থেকে তার উৎপত্তিগত ঠাটের নামকরণ হয়েছে, সেরকম রাগকে বলা হয় আশ্রয় রাগ। যেমন ধরো, আমি এক্সাম্পল দিয়ে তোমাদের ক্লিয়ার করছি। ভৈরবী, ভৈরবী রাগটি উৎপত্তিগত ঠাট নাম দেওয়া হয়েছে ভৈরবী ঠাট। তো যার জন্য এটি একটি আশ্রয় রাগ। আর একটি এক্সাম্পল কাফি। কাফি যে রাগটি উৎপত্তিগত ঠাটের নাম দেওয়া হয়েছে কাফি ঠাট। তো এইগুলো হচ্ছে, এই ধরনের রাগকে বলা হয়, নামকরণ করা হয় আশ্রয় রাগ বলে। বলবো পূর্ব রাগ বা পূর্বাঙ্গ রাগ। পণ্ডিত ভাতখান্ডে এটির উপরে বিশেষভাবে আলোকপাত করেছেন। তো সারে গামা পা, এই 5টি স্বর, যে রাগের বাদী স্বর এই 5টি স্বরের মধ্যে থাকে সেই রাগগুলোকে বলা হয় পূর্বাঙ্গ রাগ বা পূর্ব রাগ। তো এরকম রাগের গাইবার সময় কিন্তু দিবা 12টা থেকে রাত্রি 12টা পর্যন্ত।
তো এই রকম বৈশিষ্ট্যপূর্ণ রাগকে বলা হয় পূর্ব রাগ। ইমান এবং বেহাগ এই দুটি হচ্ছে পূর্বাঙ্গ রাগের উদাহরণ। চলে আসছি উত্তরাঙ্গ রাগে। মাপা ধানি সা, এই 5টি নোটের মধ্যে যদি কোনো রাগের বাদী স্বর হয় তাকে বলা হয় উত্তরাঙ্গের রাগ। এবং এই রাগের গায়নের সময় কিন্তু রাত্রি 12টা থেকে দিবা 12টা পর্যন্ত। এই রাগগুলিকে এক্সাম্পল বলতে পারো আলাহিয়া বিলাবাল, আশাভরি, এই রকমের রাগের উদাহরণ। একটি বিশেষ ডেফিনিশন বলবো, যেটি যারা সঙ্গীত শিখছো তাদের খুব জেনে রাখা দরকার। তাকে বলা হয় গ্রহস্বর। গ্রহস্বর যেটার অর্থ মানে এটি বিশেষত প্রাচীনকালে বেশি ফলো করা হতো, এখন খুব একটা এর প্রচলন নেই, যার জন্য খুব একটা শোনাও যায় না। কিন্তু হ্যাঁ, থিওরিটিক্যাল নলেজের জন্য জেনে রাখা দরকার যে অনেক সময় কোনো রাগ শুরু একটি পার্টিকুলার স্বর থেকে করা হতো। বিশেষ বিশেষ রাগের ক্ষেত্রে বিশেষ বিশেষ স্বর থাকতো, যেই স্বর থেকে রাগটিকে শুরু করা হয় গাওয়া, সেই পার্টিকুলার স্বরটিকে বলা হয় গ্রহস্বর। চলে আসবো অংশ স্বর। অংশ স্বর একটি স্বর which is quite similar to বাদী স্বর nowadays। এটি প্রাচীনকালে ব্যবহৃত হতো। যে স্বরটি যে সেই রাগে প্রধান, সেই স্বরটিকে বলা হয় অংশ স্বর। কিন্তু বাদী স্বরের থেকে একটা ডিফারেন্স বলতে পারো, বাদী স্বর যেমন একটিই হয়, অংশ স্বর কিন্তু একাধিক থাকতো। এটি প্রাচীনকালে ব্যবহৃত হতো, অংশ স্বর বলা হতো। রাগের প্রধান অংশ হিসাবে একে ধরা হতো, যার জন্যই নামটি অংশ স্বর। ন্যাস স্বর। ন্যাস কথাটির মানেই হচ্ছে দাঁড়ানো। তো বাদী সমবাদী ছাড়া যে স্বরের ওপরে দাঁড়ানো যায় রাগে তাকে কিন্তু বলা হয় ন্যাস স্বর, যে যার উপরে ন্যাস করা যায়, যার উপর স্থির হওয়া যায়। তো এরকম ধরনের স্বর যে রাগে ব্যবহৃত হয় তাকে বলা হয় ন্যাস স্বর। যেমন আমি এক্সাম্পল বলছি, বেহাগ রাগের ক্ষেত্রে গা পা এই দুটি স্বর হচ্ছে ন্যাস স্বর। আসছি বাদী স্বর। রাগের যে স্বরটি প্রধান তার উপর এমফ্যাসিস দেওয়া হয় তাকে বলা হয় বাদী। সে হচ্ছে রাগের একদম মানে প্রিন্সিপাল স্বর যেটাকে বলা হয়। যেমন ভূপালী রাগের গান্ধার, এটি বাদী স্বর। বাদীর পরেই প্রাধান্য আসে সমবাদী। বাদী ছাড়া আরেকটি যে স্বরের উপরে দাঁড়ানো যায় বা প্রাধান্য দেওয়া হয় সেরকম স্বরকে বলা হয় সমবাদী স্বর। আর বাদী সমবাদী ছাড়া বাকি যে স্বরগুলি আছে তাকে বলা হয় অনুবাদী স্বর। কাজে আশা করি আমি তোমাদের বোঝাতে পারলাম বাদী, সমবাদী এবং অনুবাদীর মধ্যে পার্থক্যটা। আমি আরেকটি স্বরের কথা বলবো, সেটি হচ্ছে বিবাদী। তো বিবাদী কথাটির অর্থ, বিবাদী এসছে কথাটি বিবাদ থেকে। বিবাদ কথাটির অর্থ হচ্ছে সিম্পল ঝগড়া। তো যে স্বরের সাথে রাগের মানে বনিবনা নেই বা রাগে সেটি ব্যবহৃত হয় না, সেরকম স্বরকে বলা হয় বিবাদী স্বর। তো বিবাদী স্বর যেমন ধরো বেহাগে মধ্যম বিবাদী স্বর হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু বিবাদী স্বরের আবার একটি ইম্পর্টেন্সও আছে। বিবাদী স্বরকে যদি বিশেষ কুশলতার সাথে প্রয়োগ করা হয় তাহলে কিন্তু সেটি রাগের অবশ্যই সৌন্দর্যহানি করে না, বরং সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি করে। কাজে রাগের সাথে বিবাদ থাকলেও তাকে লাগাবার কৌশলে সে কিন্তু রাগকে আরো সৌন্দর্য বৃদ্ধি করে। যেভাবে বিভিন্ন পরিভাষা তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি সঙ্গীত নিয়ে যারা পড়াশোনা করছো, যারা বিগিনার সঙ্গীত শিখছো, অনেক পরিভাষা সম্বন্ধে কোনো আইডিয়া নেই, অনেক টার্মিনোলজি সত্যি এগুলো জেনে রাখা দরকার। কারণ যেগুলো আমরা ব্যবহার করি তো অনেক সময় হয়তো গুণীজনেরা ব্যবহার করেন, কিন্তু আমরা না জানলে সেই জ্ঞানটা কিন্তু অধরা থেকে যায়। কাজেই প্রত্যেকটি অর্থ খুব ভালো করে জানা দরকার, কাকে কি বলে জেনে রাখা দরকার বলে আমার মনে হয়। তাই তোমাদের সাথে কিছু শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে করে দিও লাইক, আর বন্ধুদের সাথেও করে দিও অনেক শেয়ার, যাতে সবাই এই পরিভাষাগুলো শিখে নিতে পারে। আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখো, তাহলে আবার যখন নেক্সট ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের ক্লাস এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো,
খুব সুন্দর সুন্দর গান করো।